হাই ফ্রেন্ডস, বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছেন আবার আমি সেই আমাদের পডকাস্টের যে সেন্টার আমার অফিসের, তার ব্যাকগ্রাউন্ডটা নেই, মানে নতুন আবার একটা জায়গায় এসেছি আমি। একটু কমেন্ট করে জানাবেন তো জায়গাটা কি। খুব চেনা জায়গা, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই একটা জায়গা। এখানে কেন এলাম আর কেন আজকের এই আমাদের আলোচনা, আর আমার সাথে যিনি আছেন ওনার মুখটাও নতুন লাগছে, তো সব বলবো আস্তে আস্তে, ধৈর্য ধরুন। আমরা এখন আছি নর্থ বেঙ্গলের ডুয়ার্সে। এটা একটা হাইড্রাল এনার্জি প্রজেক্ট, মানে আমাদের তো রিনিউয়েবল এনার্জি নিয়ে আমরা কথা বলি, তো সেই রিনিউয়েবল এনার্জি তার একটা পার্ট হচ্ছে হাইড্রাল পার্ট। আমরা এতদিন সোলার 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 করেছি, আজকে একটা অন্য, যেটা ক্লিন এনার্জি, হাইড্রাল হাইড্রাল পাওয়ার হাইড্রাল পাওয়ার প্ল্যান্ট। তো সব কিছু বিস্তার বিবরণ সব দেব আমি। তার আগে আমি পরিচয় করিয়ে নেব। আমার সাথে আছেন জয়দীপ বাবু। তো ওনার পরিচয় উনিই বলবেন। তো আগে আমি পরিচয় পর্বটা সেরে নিই। তার আগে ছোট্ট করে একটা জিনিস বলি, ইনি এক বিশিষ্ট লোক, যিনি ইকো ট্যুরিজম নিয়ে কাজ করেন। ইকো ট্যুরিজম কাকে বলে সেটা সবাই আজকের দিনে জানেন। ইকো ট্যুরিজম সত্যি যে ট্যুরিজমটা ইকো কি না, ট্যুরিজমটাতে আমরা পলিউটিং এজেন্ট কোথাও ইউজ করছি কি না, আমরা কি আদেও দেখি? ইকো ট্যুরিজম আমরা যাচ্ছি, সঙ্গে প্লাস্টিকের জলের বোতল নিয়ে যাচ্ছি, তাহলে কি ইকো ট্যুরিজম হলো? একদমই হলো না। তো তো আজকে আমরা ডুয়ার্সের এক ইকো ট্যুরিজম নিয়ে আপনাদেরকে জানাতে চাই। তার আগে আমি জয়দীপ বাবুকে কিছু বলার জন্য অনুরোধ করব। উনি ওনার ইকো ট্যুরিজমটা কিভাবে হচ্ছে, কেমন ভাবে হচ্ছে, এখনো কাজ চলছে, কবে শেষ হবে, সব আস্তে আস্তে করে উনি বলবেন। তো জয়দীপ বাবুকে আমি বলি, একটুখানি আপনার এই ইকো ট্যুরিজম নিয়ে একটুখানি বিবরণ দিন, সঙ্গে আমাদের এই যে সুন্দর পরিবেশ, আমাদের যে হাইড্রাল প্রজেক্টে এসছে সেটা নিয়ে কিছু বলতে। আগে আমি হাইড্রাল প্রজেক্টের ব্যাপারেই বলে নিই। এখন যে জায়গাটা এসে একটা মনোরম জায়গা, মানে পুরোটাই একদম ইকো ট্যুরিজমের আন্ডারেই পড়তে পারে। তার কারণ হচ্ছে এখানে প্লাস্টিকের সংখ্যা নেই বললেই চলে, ঠিক আছে। এবং তার সাথে নদী বইছে, এই নদীটা হচ্ছে নেওড়া নদী। মানে খুব সুন্দর, আওয়াজটা আসছে নাকি জানি না, কিন্তু চারিদিকে আমরা আওয়াজ পাচ্ছি পাখির ডাক। মানে একটা মনোরম পরিবেশ। এই জায়গায় যে এরকমভাবে মানে একটা অনুষ্ঠান করা যায়, এর জন্যই আমার নিজস্ব একটা আলাদা আনন্দ প্রাপ্তি হচ্ছে, ঠিক আছে। এবার ইকো ট্যুরিজম নিয়ে আমরা যেটা এগোতে চাইছি, আমরা একটা রিসর্টের প্রজেক্ট করছি, ঠিক আছে। মানে আমাদের এই রিসর্ট, ওটা 4 বিঘা সিদ্ধারাজ রিসর্ট। এবার ওই রিসর্টেরই কাজ চলছে আমাদের। স্বরূপবাবুর সাথে ওই নিয়েই আমাদের আলোচনা, যে ওইটাকে কিভাবে ইকো ট্যুরিজমের আন্ডারে আনা যায়, কিভাবে করা যায়, ঠিক আছে। এইটা নিয়েই স্বরূপবাবুর সাথে আলোচনা, যে এই যে গরম জল একটা, ঠিক আছে, ডুয়ার্স মানে একটা ঠান্ডা প্রবণ এরিয়া, আর ঠান্ডার সময় এখানে ট্যুরিস্ট আসে। তা গরম জল একটা বিশাল বড় ফ্যাক্টর, মানে প্রত্যেকেরই গরম জলটা মাস্ট। লাইট থাকুক না থাকুক, পাখা তো দরকারই পড়ে না শীতকালে, কিন্তু গরম জলটা মাস্ট। তা ওটাকে কিভাবে ডিস্ট্রিবিউট করা যায় সোলার এনার্জিকে কাজে লাগিয়ে, সেইটা নিয়েই স্বরূপবাবুর সাথে আমাদের মেন আলোচনা, ঠিক আছে। এছাড়াও আরও ছোট ছোট অনেক কিছু আছে, যে লাইটগুলোকে কিভাবে সোলারে কনভার্ট করে, যে ডিজাইনিং যে লাইটগুলো, গার্ডেনিংয়ের যে যে আপনার ল্যান্ডস্কেপিংয়ের যে লাইটগুলো, সেগুলোকে কিভাবে মানে সোলারের আওতায় আনা যায়, পুরো আলোটাকেই আনা। হ্যাঁ হ্যাঁ, রুমের আলোটাই, আলো পাখা সমস্ত কিছুই আছে, কিন্তু ওইগুলোকেও ছোট ছোট ইউনিট করে কিভাবে কাজে লাগানো যায়, ওইগুলো নিয়েই স্বরূপবাবুর সাথে আলোচনা। এবং সেটা ঠিক আছে, অবশ্যই ইকোনমিক্যাল হতে হবে। অবশ্যই ইকোনমিক্যালের জন্যই তো, ঠিক আছে। কেননা এত বড় এনার্জি রয়েছে। আমরা প্রচুর ছোটবেলায় যখন পড়াশোনা করতাম, সোলারে এই জলে ওই জলে, কিন্তু সোলারে নিয়ে সত্যি করে আমার তো মোটামুটি 47 বছর বয়স হয়ে গেল,
কিন্তু আমি ছোটবেলায় পড়েছি পাঠ্যপুস্তকে সোলার এনার্জির এই কাজ, কিন্তু সত্যি কথা কিন্তু সেই অনুযায়ী সোলার নিয়ে আমরা কেউই এগোতে পারিনি। মানে আমরা তার মানে এতদিন ধরে অপচয় করলাম, যে এনার্জিটাকে আমরা কাজে লাগাতে পারতাম সেটা কিন্তু অরিজিনালি কাজে লাগাতে পারিনি। ঠিক আছে, ধরুন ক্লাস 6-7 বইয়ে পড়েছি, তাহলে আমার বয়স তখন কত, 13 বছর। ঠিক আছে, তার মানে 34 বছর আগে, 34 বছর ধরে সোলার নিয়ে কিন্তু সেইভাবে মানুষের মনে কোনো সচেতনতাও জাগেনি, বা সেরকম ভাবে কোনো প্রজেক্টে ইচ্ছাও হয়নি। সত্যি কথা, সোলার তো পড়েছি আমরা পাঠ্যপুস্তকে, যে সৌর এনার্জিকে, সৌরশক্তিকে কাজে লাগিয়ে আমরা কনভার্ট করে এই করতে পারি, আলো জ্বালাতে পারি, পাখা জ্বালাতে পারি, কিন্তু সেই তুলনায় কি আমরা এগিয়েছি 35 বছরে? এবং আমাকে দেখতে হবে, হয়তো পৃথিবী এগুচ্ছে, হ্যাঁ, সব জায়গায় এগুচ্ছে, কিন্তু আমরা সেই লোকাল এক জায়গায়, জায়গাতেই আটকে সেই আছি। আমরা লোকাল জায়গাতে মানুষদের কি সচেতনতা আনতে পেরেছি আদেও? একদম না, একদমই না। আজকের দিনেও কি প্লাস্টিক ইউজ আমাদের বন্ধ না, করতে বন্ধ পেরেছি? করতে পারিনি তো, তার কারণ আমাদের কিন্তু সবাই জানি। আত্মসচেতন যতদিন না আপনি হবেন ততদিন আপনি তো বলে কাউকে বোঝাতে হবে না, আপনাকে নিজেকে আত্মসচেতন হতে হবে, তাই না? সেটাই। কেন আমরাও তো পারছি না, জলের বোতল, প্লাস্টিকের বোতল কিনেই খাচ্ছি। হ্যাঁ, মানে পুরোপুরি যত চেষ্টাই বা প্লাস্টিকের জল খাবোই না, এইটা হলো বর্জন। সেই জলটা পরিষ্কার, আমরা যে নর্মালি যে জলটা পাওয়ার কথা সেটা পরিষ্কার জল আমরা খাই না, কারণ এই জল খেলে আমাদের শরীর খারাপ, ওই জল খেলে আমাদের একদম। শরীর খারাপ, এখানে কেমিক্যাল ওখানে কেমিক্যাল, তবেই আমরা এই প্লাস্টিক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার তো কেমিক্যাল দিয়ে আপনার করছে, আপনার যে এটাকে করছে ডিস্টিল করছে কেমিক্যাল দিয়েই তো আপনার, ও তো লেখাই আছে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, তাতে নাম মিনারেল না না কিছুই নেই, অ্যাডেড মিনারেল বলে লেখা থাকে, আদৌ মিনারেল আছে কি কে দেখতে কিছু যাচ্ছে। কিছু কেমন ভালো ভালো জলের কোয়ালিটি আছে সেগুলো তো দামি জল, সেগুলো তো লোকে দামি জল তো এমনি লোকের অ্যাফোর্ডেবিলিটির একটা ব্যাপার থাকে, তাই না? এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, আমাদের নদীর জল শুকিয়ে যাচ্ছে। আজকে এই নদীটার কথা বলুন, আজ থেকে যখন অনেক বছর আগে এই নদীটা কিন্তু সেই সময় গ্রীষ্মকালের দিকে এত শোকাতো না, এত শোকাতো না, না একদমই তাই। আজকের দিনে দেখুন না, নদীর কেন জল টেম্পারেচার বেড়ে গেছে তো, নর্মাল টেম্পারেচার এখন 42 ডিগ্রি 45 ডিগ্রি আপনার নর্মাল হয়ে গেছে গরমকালে, দেখুন তাই না? বন্ধুরা শুনুন, সেই গ্লোবাল ওয়ার্মিং, সেই গরম পরিবেশ আসছে কিছুদিনের মধ্যে। এখন আমরা মার্চ মাসে আছি, এপ্রিল মাস, লাস্ট ইয়ারে ডুয়ার্সে, স্বরূপবাবু লাস্ট ইয়ারে ডুয়ার্সে 42 ডিগ্রি, ডুয়ার্সে 42 ডিগ্রি, এখানকার লোকেরা কালিম্পং এ পাখা বিক্রি হয়েছে, মানে এর থেকে ভয়ানক অবস্থা আর কিছু নেই। কালিম্পং এর মতো হিল স্টেশনে পাখা বিক্রি চালু হয়ে গেছে, এসি আর 5 বছর বাদে এসিও লাগবে কালিম্পং এ। তার মানে হাই অল্টিটিউড জায়গায় যদি এসি লাগে তাহলে আমাদের আর কবে সচেতন হবে? গত বছরে এই কাজটা হয়েছে ব্যাঙ্গালোরেও, ব্যাঙ্গালোরে এসি কিনে লোক এসি লাগিয়েছে, তার আগে এসি কোনো তা হবে তো, তার কারণ ব্যাঙ্গালোরে আমি যখন 2010 সালে গেছিলাম ব্যাঙ্গালোর গ্রিন ছিল, আর আজকে সব গ্রিনারি কেটে লেআউট তৈরি হচ্ছে। ঠিক আছে, এই লেআউট সেই লেআউট, হ্যাঁ ভিড় বাড়ছে, তাহলে হবে। হ্যাঁ, সেই অনুযায়ী কেউই মানে পরিবেশের কথা ভাবছে না। পরিবেশের কথা আমরা কেউই ভাবি না, এটা খুব সত্যি কথা, পরিবেশের কথা আমরা কেউই ভাবি না। না, আমার এটাই বক্তব্য যে এমন কিছু করুন, এমন কিছু বিজনেস করুন যেটা আমাদের পৃথিবীকে শান্ত রাখবে, ঠান্ডা রাখবে, গ্লোবাল ওয়ার্মিং হবে না। আমি বলছি না যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য আপনারা কিছু করুন, আপনারা নতুন করে কিছু কিনুন, নতুন করে খরচা করুন, আমি বলছি না। আমি বলছি যেটা, যে আমরা পরিবেশটাকে নষ্ট করব না, আমাদের সেই অধিকার নেই। আমাদের পরের প্রজন্মের জন্য কিছু করে যাওয়াটা সেটা আমাদের কি বলবো রেসপন্সিবিলিটি। সবাই সেই রেসপন্সিবিলিটি পালন করতে পারে না, আমাদের মতন এই দেশে সব কিছু করতে পারা যায় না, কিন্তু আমরা যদি মানসিকভাবে সচেতন হই আমরা এই পরিবেশটাকে খারাপ করব না। সব জায়গাতে পলিথিন, সব জায়গাতে প্লাস্টিক, সব জায়গাতে কেমিক্যালস, যা খাবো। আমি ওনাকে বলছিলাম যে এই নদীর মধ্যে আমি একটা ঘটনা দেখেছিলাম স্বরূপ, মানে বেদনাদায়ক। মানে মাছটার মুখে প্লাস্টিক আটকে গেছে, হ্যাঁ, আমাদের মানুষের কি আছে, কেউ পরিয়ে দিল আমি খুলে নিলাম, হ্যাঁ। মাছটার তো আর সেই বুদ্ধি নেই যে আমাকে ব্যাকে এসে প্লাস্টিকটা করাতে হবে, সে ক্রমশ এগোচ্ছে, প্লাস্টিকও পেছনে তাকে প্রেসার করছে, বুঝলেন? সেই মাছটা লাস্টে ভেসে আছে, প্লাস্টিক সমেত ভেসে আছে, মাছের মুখটা প্লাস্টিকের ভেতর ঢোকানো। ঠিক আছে, আমার বাড়ির পাশে, বুঝলেন? মানে বলার কিছু নেই, আপনারা শুনছেন ওনার অভিজ্ঞতার কথা। বাট আমি একটা জিনিসই বলবো, এই চ্যানেল আমাদের রোদ্দুর সোলারের যে চ্যানেল, আমাদের ইউটিউব যে পডকাস্টের জন্য আমরা যেটা এই চ্যানেলটা করছি, তো সেই চ্যানেলটা আমি সবাইকে এইটাই করতে চাইছি, অ্যাওয়ার করতে চাইছি, সচেতন। একদম সচেতনতা, সচেতনতা সবার আগে। যেমন বাড়ির
বয়োজ্যেষ্ঠরা সচেতন করে বাচ্চাদেরকে যে এটা করিস না, ওটা করিস না, সেটা করিস না। বলতে পারেন আমিও সেটা করছি মানুষদেরকে। না না, ইভেন সেই কথাগুলো কিন্তু শেষ বয়সে এসে আমরা বুঝতে পারি হ্যাঁ। যে না, আমাদের ভালোর জন্যই তো বাবা বলেছিল, ভালোর জন্যই তো মা বলেছিল, ঠিক আছে। সেই উপলব্ধিটা যদি সেই দিন করতে পারতাম তাহলে আর কিন্তু আজকে কিন্তু আমরা অন্য ধরনের মানুষ হতাম। কিন্তু উপলব্ধিটা আমাদের আসে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম। আমি ওনাকে ইকো ট্যুরিজম নিয়ে অনেক কিছু জিনিস বলেছি। একটা তো বলবো, সেটা হচ্ছে আপনার যে ইলেকট্রিসিটি ইউজ করা, যেটা আমরা রিনিউয়েবল এনার্জি ইউজ করছি। জল গরম গরম জলটাকে ইউজ করার জন্য আমরা রিনিউয়েবল এনার্জি ইউজ একদম। করছি। আমরা লাইট ফ্যান যা যা লাগবে সেগুলোকে রিনিউয়েবল এনার্জি ইউজ করছি। এবং ওখানে যে ফার্মিং করবেন, ওনার অনেকটা এই রিসর্টে অনেকখানি জমি, যেখানে আমি বলেছি যে একটা কিচেন গার্ডেন হোক বা একটা যে কোনো রকমের যেগুলো কিনা মানে আপনাদের লোকালি প্রকিওর করতে হয় বা লোকালি কলকাতা থেকে আনতে হয়, সেই সব জিনিসগুলো আপনারা এখানে চাষ করুন। যেগুলো সিজনাল সেগুলো অ্যাটলিস্ট করুন। সেই সিজনাল জিনিসগুলো যদি ওনারা করতে পারেন, তার জন্য ধরুন জলের প্রয়োজন, সে বোরিং ওয়াটারই হোক যাই হোক, জলের প্রয়োজন আছে। রেন ওয়াটার সেই পাম্পটাকেও যদি আমি সোলারে চালাতে পারি সেটারও একটা প্ল্যানিং রয়েছে। তাহলে নিয়ে তাহলে সেটা কি হচ্ছে, একটা যা ওনার কাছে যা যা মানে গার্ডেনিং হবে, গার্ডেনিং অনেক গাছপালা ল্যান্ডস্কেপিং তো আছেই, তার সাথে উনি যদি কিছু কিচেন গার্ডেন বা এই টাইপের যদি কিছু করতে পারেন, তাহলে ওনার ব্যাপারটা খুব ভালো হচ্ছে। সেটা আমি ওনাকে বলছিলাম যে এমনি সুন্দর করে একটা গার্ডেনিং করুন এবং সেই গার্ডেনিংয়ের জলটা আপনি সোলার দিয়ে সেই জলটাকে তুলুন, দিয়ে আপনি ইকো ট্যুরিজমের মধ্যে, ইকো ট্যুরিজমে অনেক কিছু জিনিস আছে, অনেকগুলো সেগমেন্ট আছে, অনেকগুলো ব্যাপার আছে। সেই ব্যাপারগুলোর মধ্যে আমরা অল্প অল্প করে যতটা পারি, সব হয়তো পারবো না, যতটা পারি ইলেকট্রিসিটিটা বা খাবার দাবারটা, প্লাস্টিকটাকে আলাদা করে বর্জন করা। এবং এখানে আমি বলছি বন্ধুরা, আমি এখানে এসেছি যখন থেকে, আমি কিন্তু ওই কেনা প্যাকেজিং ওয়াটার খাইনি। ওনার কথা শুনে ওনাকে বিশ্বাস করে উনি আমাকে বলেছিলেন যে সরকার আপনি এখানে জলটা না খেলে লস। জল যদি না খান আপনি বুঝতে পারবেন না, এত ভালো জল, এত খিদে পায়, মানে কি বলবো, একটা আপনার বদ হজম হবে না। একদম ন্যাচারাল ওয়াটার। সিরিজ খাবার খাচ্ছি বাট একটু কোনো কিছু অসুবিধা হয়নি। এবং আমি বেরিয়েছি যখন যে এখানে জল কিনবো, আমি 2 বোতল জল ওনার ওখান থেকে বোতলে করে জল ভরে আমার গাড়িতে করে বেরিয়েছি যে এখানকার জলটাই আমি খাবো এখন আপাতত যতক্ষণ থাকবো। তো জলও খুব ভালো, ন্যাচারাল, এখনো পর্যন্ত ভালো আছে, এখনো পর্যন্ত খুব সুন্দর আছে। সেটাকেই বাঁচিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। এবং আগামী দিনে এনাদের রিসর্টটা ওপেনিং হবে ভালোভাবে। এবং আপনারা যখন আসবেন, এসে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। সেই সেটা আমাদের এই পডকাস্টের কথা মনে হবে যে হ্যাঁ, আমরা পডকাস্টে যা যা বলেছিলাম প্রায় অনেকগুলো করতে পেরেছি। করার পরেও আমাদের একটা প্ল্যানিং আছে সিদ্ধারাজ রিসর্টের মধ্যেই আমরা একটা পডকাস্ট করে হ্যাঁ, কি কি আমরা করে উঠতে পেরেছি হ্যাঁ, সেটা আমরা আর কি আপনাদেরকে দেখাবো একবার, একদম আপডেট দেবো, নিশ্চয়ই আপডেট দেবো। আগামী পুজোর আগে আশা করছি আমরা ওই জায়গাটাকে মানে আমাদের দর্শক বন্ধুদের কাছে তুলে ধরতে পারবো। আর এই পরিবেশটা তো কোনো কথা হবে না, সড়কবাবু দেখছেন তো, শান্ত, মানে একদম মানে জলের আওয়াজ মাইন্ড, টুকটুক করে জলের একদম আওয়াজ, মানে জলের মাইন্ড ফ্রেশিং একটা মানে পরিবেশ, অসাধারণ। আচ্ছা, এইখানে এই যে হাইডাল প্রজেক্টটা হয়েছিল, এটা প্রায় কত বছর আগে হয়েছিল? আমার ঠিক এক্স্যাক্টলি এর তাও অনেক বছর আগে, তাও অনেক বছর আগে, অনেক বছর আগে, মানে আমি দেখছি মোটামুটি 20 বছর। 20 বছর। তো সেই আমি সময় প্রথম যখন একবার এসেছিলাম তখনও ছিল প্রজেক্টটা। এটা টেক্সম্যাকোর আন্ডারে আছে। খুব ভালো। তো আজকে মানে আমরা পুরো এনভায়রনমেন্টটা একদম ন্যাচারাল, পুরো এনভায়রনমেন্টে পাখির আওয়াজ শোনা যায়, একদম সুন্দর। মানে এত জায়গায় এরকম ভাবে পডকাস্ট করা মানে একটা বিশাল ব্যাপার, প্রাপ্তি। ওই দিক দিয়ে সূর্য, এইদিকে পশ্চিম দিকে, এইদিকে, এই দিক থেকে সূর্য ডাউন, সানসেট, অসাধারণ। তো ইকো ট্যুরিজম নিয়ে আপনাদের যা যা বলার আছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আপনারা হয়তো জানেন, আমাদের থেকে অনেক বেশি জানেন ইকো ট্যুরিজম নিয়ে। যদি কিছু আপনারা কিছু সাজেশন দিতে পারেন, অবশ্যই অবশ্যই আপনি অবশ্যই বলবেন। আমার এই চ্যানেলে এই জিনিসগুলো দেখানোর কারণ একটাই, মানুষকে অ্যাওয়ার করা, মানুষকে মানে এই যে প্রত্যেক দিন যে গরম বাড়ছে, গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, 1.5 ডিগ্রি ইজ দ্য ভাইটাল নাম্বার, 1.5 ডিগ্রি।
এটা কিন্তু মনে রাখবেন, 1.5 ডিগ্রি যদি ক্রস করেছি আমরা 2030-এর মধ্যে, তাহলে কিন্তু আমাদের কপালে কিন্তু খুব দুর্ভোগ আছে। এটা আমি সাবধান করে দিচ্ছি দর্শকদের। প্লিজ আপনারা এটাকে নিয়ে একটু ভাবুন। আপনারা যত বেশি লোকদেরকে এটা নিয়ে জানাতে পারবেন তত জানান যে আমাদের গ্লোবাল ওয়ার্মিং কিন্তু হওয়া যাবে না। গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, বাট এর যে রেটটা প্রত্যেক বছর প্রত্যেক ডিকেডে আস্তে আস্তে করে বেড়ে চলেছে, এটাকে বাড়ানো যাবে না। তার জন্যই আমরা আজকে সবাই গোটা ওয়ার্ল্ড আজকে চা বাগানগুলোতে আমি আপনাকে একটু ডিস্টার্ব করলাম, হ্যাঁ। চা বাগানগুলোতে আপনি গেলেন তো, কত গাছ কেটে ফেলেছে দেখেছেন? একদম ম্যাচিওর হয়ে গেছে, কেটে ফেলেছে, ঠিক আছে, কিন্তু ওই গাছগুলো তো দিত, অক্সিজেন তো দিত, ঠিক আছে, ওই গাছগুলো ওই মহিরুহে পরিণত হতে এখনো 30 বছর লাগবে। তো ছোট গাছ লাগিয়ে হবে কি? আপনি তো কাট কেটে তার যে আপনাকে যে যোগানটা দিত, সেই যোগানটাকে তো আপনি অটোমেটিক্যালি কাটিং করে দিলেন। তা এটা তো সচেতনতা কারোর মধ্যেই নেই। সবাই সবকিছু কিছু পড়ে আছে প্রত্যেকের ব্যবসায়িক অ্যাঙ্গেলে জিনিসগুলোকে দেখছে, বুঝতে পারলেন? পুরো ব্যবসা, মানে আমার এটা মুনাফা হবে, আমি মুনাফার জন্য যা খুশি করে ফেলি, বুঝলেন? এই মেন্টালিটিটাকে, সুন্দর একটা জায়গা, মানে এই মেন্টালিটিটাকে যতদিন না চেঞ্জ করা যাবে, সৌরভবাবু, কিচ্ছু হবে না। এবং শুধু তাই নয়, চা বাগান নিয়ে যখন বলছেনই, আমরা চা বাগানের আপনি যাওয়ার সময় না ওখানে এখানে একটু ওই ভিডিওগুলো অ্যাড করে দেবেন, হ্যাঁ, আমি ওই যে গাছগুলো কেটে, ঠিক আছে? সেটা দেখাবো আমি দর্শকদেরকে, যে আজকে সকাল থেকে কাল রাত থেকে আমি চা বাগানে ঘুরছি। আমার কিছু চা বাগানের কিছু প্রজেক্ট আছে। প্রজেক্ট বলতে, যে চা বাগানের যারা কর্মী আছে, সেই চা বাগানের কর্মীদের জন্য আমি ভেবে একটা প্রোডাক্ট ডিজাইন করেছি। বেশ কিছুদিন আগে আমরা একটা প্রোগ্রামে, সিস্টা টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার একটা প্রোগ্রামে আমি গেছিলাম। ওখানে যে আমি ওই চা বাগানের কর্মীদের দুর্দশার কথা শুনি। তো তারপরে আমার মনে হয় যে না, এদের জন্য কিছু করতে হবে। সত্যি একটা আমি প্রোডাক্ট বানিয়েছি এবং সেই প্রোডাক্টটা কিছু কিছু জায়গায় আমরা দিয়েছি, এবং ওটা খুবই ভালো একটা প্রোডাক্ট, যেটা দিয়ে মানে টি এস্টেটের যারা কর্মী তারা মানে দিনের বেলা রাতের বেলায় একটা এনার্জি সিকিউরিটি পাবে। এবং আমরা কিছু ফিলান্থ্রপিক কোম্পানির সাথে কথাও বলছি, যাতে করে এই যে আমার যে কস্ট কিছুটা সাবসিডিতে পাওয়া যায়, সাবসিডিতে পাওয়া যায়, কারণ কেন তাদেরও তো অ্যাফোর্ড করার ব্যাপার আছে একটা। 10,000 টাকা দিয়ে এই প্রোডাক্টটা কেনা সম্ভব নয়। তো আমি চাই মানে চা বাগানের যারা মালিক পক্ষ আছে বা যে ট্রাস্ট আছে বা বোর্ড আছে, তারাও এটা নিয়ে এগিয়ে আসুক, তাই না? একদম কিছুটা সাবসিডি, তারা কিছুটা, হ্যাঁ, রিনিউয়েবল এনার্জিটা এমন একটা জিনিস। আজকে আফ্রিকাতে এত বেশি কাজ হচ্ছে ডিস্ট্রিবিউটেড এনার্জি নিয়ে। ছোট ছোট সোলার, ছোট ছোট বাড়িতে একটা একটা করে ফ্রিজ, একটা লাইট, একটা দোকানে একটা ফ্রিজ থাকবে, ঠান্ডা, সেখানে একটা সোলার ছাড়া হবে না, মানে একদম। সেখানে কোনো রকম ইলেকট্রিসিটি নেই। একদম। তো সেইগুলোকে আমরা যদি মানে ভালোভাবে জিনিসগুলোকে করতে পারি, এই টি এস্টেটের লোকেদের যদি আমরা মুখে আলো দিয়ে হাসি ফোটাতে পারি, তাহলে তো সত্যি আমরা কিছু করে যেতে পারবো। তো সেইটার চিন্তা ভাবনা করেছি, এবং আমার একটা মানে এই যে এই ভিজিটের মধ্যে ওটা একটা পার্ট, আমি সেটাতে এসেছি, এবং এসে আমরা সেটা নিয়ে অনেকগুলো জিনিসপত্র আমরা ডেটা সংগ্রহ করেছি এবং করছি, তো যাতে করে ওদের পাশে দাঁড়াতে পারি। যে এই নর্থ বেঙ্গলে একটা সব থেকে বড় হচ্ছে ট্যুরিজম, আর একটা হচ্ছে টি। একদম ঠিক। আজকে দার্জিলিং এর চা, আজকে ডুয়ার্সের চা, আজকে কিন্তু সারা বিশ্বব্যাপী লোকের কাছে মানে গ্রহণযোগ্যতা আছে, এবং এইটা একটা বিশাল বড় ইকোনমিক জোন। তো এই ইকোনমিক জোনটাকে যদি আমরা ভালোভাবে এটাকে যদি ইম্প্যাক্ট করতে পারি, মানে আমরা যে এই যে লোকেরা কাজ করছে তাদেরকে যদি আমরা কোনোভাবে, যে লেটস চেঞ্জ এনার্জি, গ্যাপ কি বলেছে, লেটস চেঞ্জ এনার্জিটাকে চেঞ্জ করতে। তো আমি এই গ্যাপের কথাটাকেই আহ, আহ, আমি ধরে নিয়ে বলছি যে আমরা যদি এদেরকে মুখে হাসি ফোটাতে পারি সোলার দিয়ে, এই মানুষজনদেরকে যাদের সন্ধেবেলা থেকে আলো থাকে না বাড়িতে, তাদেরকে যদি আমরা পারি, তাহলে এটা আমাদের কাছে একটা বিশাল বড় কাজ হবে। এবং তার সাথে ইকো ট্যুরিজমটাকে আমাদের ডেভেলপ করতে হবে। লোকের যে সমস্ত ট্যুরিজম চলছে, সেই ট্যুরিজমের মধ্যে মানুষদেরকে, সেই যারা পর্যটক আছে পর্যটকদেরকেও বলছি, তারা যখন আসবে কোনো জায়গায়, যদি কোনো দেখে যে অন্যরকম ভাবে মানে ট্যুরিজমের কাজ কারবার হচ্ছে, সেখানে পলিউশন হচ্ছে, সেখানে মানুষ এসে যা আনছে সব পলিথিন নিয়ে এখানে এসে নোংরা করে দিয়ে যাচ্ছে, নর্থ বেঙ্গলের এই আমাদের হিল স্টেশন বলুন, ডুয়ার্স বলুন, যেগুলো, সেগুলো থেকে যাতে বিরত থাকে, সেটা যেন ঠিকঠাক
যদি আপনি পলিথিন বা যাই ইউজ করেন সেগুলো যেন ঠিক ঠিক ডাস্টবিনে এক্স্যাক্টলি তাই, ডাস্টবিনে ফেলে ইউজ করছেন কিন্তু প্রপার জায়গায়। হ্যাঁ, হ্যাঁ। করতেও কম বলছি আমি ইউজ করা তো একদম ইউজ যতটা কম করা যায়। কিন্তু দেখুন আজকে হঠাৎ প্রচন্ড তেষ্টা পেলো, আপনাকে ওই প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার প্লাস্টিকের বোতলেই কিনতে হবে, কিন্তু ওই বোতলটা যেখানে সেখানে আমি ফেলে দিলাম, তার বদলে যেখানে প্রপার জায়গায় আমি ফেললে সেটা আবার রিসাইকেল হলো, তাই তো? আর ডুয়ার্সের এখনো হবে, এবং সেইটা নিয়ে তো শুধু তাই নয়, এখন বলছে মিনিমালিস্টিক লাইফস্টাইল, মানে আমাদের লাইফস্টাইলটাকে মিনিমাম কনজাম্পশনে যেতে। হ্যাঁ, আমি আবার যেটুকখানি আমি রিকোয়ারমেন্ট। আবার সে আমার গুরুদেব চেতন সিং সোলাঙ্কির কথা নিয়ে আসছি। উনি উনি বাড়ি ঘরদোর ছেড়ে, হ্যাঁ, দুই মেয়ে ওয়াইফকে ছেড়ে উনি 11 বছর ধরে উনি কি বলবো এনার্জি স্বরাজ ফাউন্ডেশনে বাস নিয়ে বাস যাত্রা করছেন গোটা দেশে, সবাইকে অ্যাওয়ার করছেন যে মিনিমালিস্টিক লাইফস্টাইল না, আমরা কম খাবো, কম পরবো, কম ইউজ করব, এটা কিন্তু উনি বলছেন। আমার মনে হয় উনি ঠিক বলছেন। আমরা অনেক কিছু জিনিস করি যেগুলো বাড়তি করি, আমরা নষ্ট করি, বাড়তি তো ওয়েস্টেজ প্রচুর। তো সেটা কমানো, আর পলিউটেন্ট এজেন্ট ইউজ করবে না। আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম বম্বের জুহু বিচে পলিথিন পলিথিন পড়ে আছে। এই তো রিসেন্টলি আমি গেছিলাম, পলিথিন রিসেন্ট আমি লাস্ট মান্থের আগের মান্থেই আমি গেছিলাম, ফেব্রুয়ারিতে। না, ফেব্রুয়ারি লাস্ট মান্থই, একদম পলিউটেড এরিয়া। আমি গ্যাংটকে গেছি, গ্যাংটকে কিন্তু খুব ভালো সিস্টেম। গ্যাংটকে তো ফাইন করছে সঙ্গে সঙ্গে, আর এত ক্যামেরা লাগানো, একদম সঙ্গে সঙ্গে আপনি স্পিড করবেন আপনার কাছে লোক চলে আসবে। মানে কি বলবো, প্লাস্টিকের বোতল যদি থাকে, প্লাস্টিকের বোতল মুড়ে ফেলে একটা জায়গায় ড্রাম করে দিতে হচ্ছে, এবং সেখানে কোন রকম প্যাকেজ ওয়াটার চলবে না, যেই যাও। সিকিমে আরেকটা কি আছে, আপনি ধরুন একটা কিছু অন্যায় করলেন, ওখানকার যে জনসাধারণ, ওইখানকার জনসাধারণ আপনাকে অ্যাওয়ার করছে যে এটা আপনি কি করলেন, পরিষ্কার করুন। তাহলে আমাদের পাশে একটা কেউ পলিউটেড করে যাচ্ছে, আমরা কিছু তাকে প্রতিবাদও করি না, কিছুই করি না। ঠিক আছে, আমরা লোকেদের কাছ থেকে আমাদের একদম শেখার অনেক কিছু আছে। আপনারা সিকিম গেছেন, যারা যারা গেছেন আমার কথাটা মিলিয়ে দেখুন, প্রত্যেকটা সত্যি কথা বলছে একদম। আমি দেখেছি আমাদের বোতল, আমরা যখন যাই সব বোতল ফেলে দিলাম, আমাদের নতুন হয় মেটাল বোতল বা আমাদের পার্মানেন্ট বোতল আমাদেরকে নিয়ে যেতে হচ্ছে, এবং সেখানে যা জল হোটেলে বা রেস্টুরেন্টে যা দিচ্ছে সব কিন্তু ওদের মানে কোনো প্যাকেজ দোকানে পাওয়া যাচ্ছে না, দোকানেও প্যাকেজ ওয়াটার নেই, বন্ধ, অনেকদিন থেকে বন্ধ হয়ে গেছে। তো পলিউশন কিন্তু চলবে না, পলিউশন বন্ধ করতে হবে প্লিজ। আমি হাত জোর করছি দর্শক বন্ধুদেরকে, এই মেসেজটা আপনারা সবাইকে দিন যে পলিউশন যাতে না হয়। শুধু যতটুকু আমরা ভালো না করি খারাপ যেন করবো না। আজকে পাওয়ার প্ল্যান্টে যে কার্বন হচ্ছে, এইটা তো মানে বন্ধ করা ইমিডিয়েট দরকার আছে। আমি আসবো পাওয়ার প্ল্যান্টে যে কার্বন আসছে, আমি সেটা নিয়ে একটা পডকাস্ট করব। কার্বন ক্যাপচার নতুন একটা টেকনোলজি, বেশ কিছু কাজ হচ্ছে বা হয়েছে বা হবে, আমি জানাবো। এটা নিয়ে বিস্তারিত একদিন পডকাস্ট আমার হবে, স্পেশাল একদিন পার্সনকে নিয়ে আসবো, মেবি সময় লাগবে কিছুদিন। তো কার্বন ক্যাপচার করে আমি কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ক্যাপচার করে আমি বানাবো গ্রিন হাইড্রোজেন, আমি আর কি বানাবো ইথানল, যেটা ফুয়েল। ইথানল মানে তো আপনার গাড়ি, এখন ইথানলের গাড়ি তো আসছেই, তাহলে কামিং ডেজে ইথানলের গাড়ি আপনার সব থেকে একদম। সেটা আমি পরে বলবো, পরের কিছু পডকাস্টের পর আমার পডকাস্ট আছে কার্বন ক্যাপচার নিয়ে। তো আজকে কিন্তু পৃথিবীর অনেকটাই ক্ষতি আমরা করে ফেলেছি, ইমিডিয়েট যদি সেই ক্ষতিটাকে না আটকাতে পারি তাহলে ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ দিক আসছে। কি বলছেন আপনি? একদম, ভবিষ্যৎ তো খারাপ দিকে আসছে। ইকো ট্যুরিজম, এখন মানুষ, বাঙালিরা সত্যিই তো ঘুরতে ভালোবাসে, খেতে ভালোবাসে, ঠিক আছে, তো ঘোরো, নোংরা করো না যায়, ভালো করে ঘোরো। লোকদের গাড়িতে করে ঘুরবেন, প্লাস্টিক কিছু হলো গাড়িতেই রেখে দেবেন, আবার গিয়ে ওটা প্রপার জায়গায় গিয়ে একটা ডাস্টবিনে যেখানে আছে সেখানে ফেললেন, যেটা এটাই সচেতনতা, এটাই সচেতনতা। আরেকটা জিনিস হচ্ছে, আপনার পাশে কেউ যদি করে তাকেও সেটা বারণ করা যে আপনি কেন এটা করলেন। এই জিনিসটা যতদিন না আসবে ততদিন হবে না। প্রশাসনের পক্ষে তো সম্ভব নয়, প্রতিটা লোক পিছু একটা করে লোক দেওয়া তো প্রশাসনের পক্ষে সম্ভব নয়। তাহলে এটা কাকে করতে হবে? আমাদের আত্মসচেতন লোককেই করতে হবে, যে আপনারা, আমি দেখলাম আপনাকে বারণ করলাম যে এটা করবেন না, ঠিক আছে, এই জিনিসটা করতে হবে সাহস নিয়ে। তো সেটাই, আপনি বারণ করুন, একদম বারণ করবেন, তবেই কিন্তু আপনারটা জাস্টিফাইড হবে। না বারণ করলে কিন্তু আপনি করছেন, কিন্তু 10টা লোক করে দিয়ে চলে যাচ্ছে, তো কি লাভ আছে? আপনি বলবেন দূর, এরাও করছে, আমিও করি। এটাই কিন্তু মানুষের একদম। তো যেখানে যখন আগে ঠিক করবো আমি করবো না, তারপরে লোককে করতে দেবো না, একদম হবে, আমি বলছি হবে।
তাহলে আজকে আছে। সন্ধে আস্তে আস্তে নেমে আসছে আমরা বেশ পরিবেশ আরো মনোরম হয়ে আরো যাচ্ছে। মনোরম হয়ে যাচ্ছে। আমরা মানে বেশ কিছুটা দূরে আছি, মানে একটু রিমোট জায়গা। মানে চারিদিকে পাহাড়, পুরো চারিদিকে পাহাড় জঙ্গল, মাঝখান দিয়ে নদী যাচ্ছে, মানে অসাধারণ পরিবেশ একটা। তো আমাদের ইকো ট্যুরিজম আসতে চলেছে। ইকো ট্যুরিজম, নতুন ইকো ট্যুরিজম আপনারা আসবেন পুজোর আগে, আশা করছি সবার জন্য খুলে একদম। যাবে দরজা, সেটা আমরা জানিয়ে দেবো। আমার পডকাস্ট থেকেই জানতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আমরা আবার ফিরবো আমাদের ডুয়ার্সে। হ্যাঁ, ইকো ট্যুরিজম ওই ট্যুরিজমই, ওই ট্যুরিজম মানে কি বলবো, ইকো ট্যুরিজমের জায়গাতেই আমরা হ্যাঁ, ওই রিসর্টে, সিদ্ধারাজ রিসর্ট। রিসর্টে ফিরবো আমরা। খুব সুন্দর একটা চা বাগানের ভিতর দিয়ে যেতে হয়, মানে ওই যে লাস্ট 3-4 কিলোমিটার যে রাস্তা, ওটা মানে কি বলবো, মানে খুব ভালো, খুব সুন্দর। না এলে বিশ্বাস করতে পারবেন না, না এলে বুঝতে পারবেন না। আমি দেখাবো, তার ফুটেজ কিছু দেবো আপনাদেরকে, চা বাগানের ভিতর দিয়ে যাওয়ার ইয়েটা। তো যাই হোক, আজকে এখানেই আমরা শেষ করছি। জয়দীপ বাবুকে অসংখ্য নমস্কার। ধন্যবাদ এরকম একটা জায়গায় আমাকে আনার জন্য, এবং এই পডকাস্টটাতে আমার সাথে থাকার জন্য। তো অনেক কিছু ইনফরমেশন উনি দিয়েছেন, অনেক কিছু সচেতনতা মানুষকে দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। তো ঠিক আছে, আজ এইটুকুই। নমস্কার। নমস্কার।